সুপ্রিয় দর্শক, জানিয়ে দেব আজকের সবচাইতে গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সব আপডেট সংবাদ। শুরুতে জানাবো এমন এক সংবাদ যা দেখলে রীতিমতো চোখ কপালে উঠবে। অবশেষে দুপুরেই রীতিমতো কেয়ামত ঘটতে চলেছে গোপালগঞ্জ জেলায়। আজ ইতিহাস ঘটালো আওয়ামী লীগ যুবলীগ এর তৃণমূলের নেতাকর্মীরা। আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলে বাধা দিতে আসায় কুত্তার মতো পিটালো পুলিশ ও বিএনপি নেতাদের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। শেখ হাসিনা বলছে শুধু আমি খুব শীঘ্রই আসতেছি, তোমরা প্রস্তুতি নাও। এর আগে গোপালগঞ্জবাসী প্রস্তুত। গোপালগঞ্জবাসী, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। মহান রব্বুল আলামিনের কাছে হাজার কোটি শুকরিয়া, শেখের বেটিকে এখন পর্যন্ত সুস্থভাবে বাঁচিয়ে রেখেছেন। ফিরে আসছে খুব শীঘ্রই এই সকল অতি উৎসাহী পুলিশ গণেরা যা কিছু আমার ভাইদের সাথে আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাসী কায়দায় করেছেন। খোদার কসম, পৃথিবীর যে প্রান্তেই লুকিয়ে থাকুন না কেন, 1000 গজ মাটির নিচে লুকিয়ে থাকলেও রাজাকারের বার্তার সর্বশেষ সামগ্রিক যেভাবে তৃণমূল অভিযানের মাধ্যমে খুঁজে বের করা হবে, ঠিক তদ্রুপভাবে আপনাদেরকে খুঁজে বের করা হবে। শেখ হাসিনা 1 কোটি নেতাকর্মীকে নিয়ে ভারতের ট্রাভেল পাসের আবেদন করেছে, অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশে 1 কোটি নেতাকর্মীকে নিয়ে আসতেছে, যে কোনো দিন বাংলাদেশে এসে উপস্থিত হবেন। তিনি দেশে আসবেন, আসার পুরো প্রস্তুতি তাদের হচ্ছে। মধ্যে তার আশপাশে যেসব নেতারা আছে, জাহাঙ্গীর করিম নানাও, তারপরে আরো বেশ কয়েকজনের ফেসবুক পেজে তারা পোস্ট করেছে যে তারা আসার প্রস্তুতি নিচ্ছে। গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর সেও পোস্ট করেছে যে তারা পূর্ণ প্রস্তুতি নিচ্ছে। নেতাদেরকে ঘোষণা দিয়ে তাদেরকে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে। শেখ হাসিনা স্পষ্ট বার্তা, তার দলের প্রতি তিনি কোনো কম্প্রোমাইজ করবেন না, কারণ দলটাকে টিকে রাখতে হবে কার সাথে? দেশের সাথে, দেশের জনগণের সাথে। এই রাষ্ট্রটাকে একটা উন্নয়নশীল এবং রাষ্ট্রের জনগণ যেন মাথা উঁচু করে রাষ্ট্রে বিশ্বের বুকে চলতে পারে, সেই জন্য এই দল প্রয়োজন এবং এই দলটা টিকে থাকতে পারে, তার বিকল্প বর্তমান পৃথিবীতে নাই, এটা আমি মনে করি। জানিয়ে দেব দুপুরেই বিশাল সুখবর দিল শেখ হাসিনাকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বললেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে আসতে তার কোনো বাধা নেই। তার এমন বক্তব্যকে কেন্দ্র করে রীতিমতো 64 জেলা দখল নিতে শুরু করেছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। শেখ হাসিনাকে ফেরত চাই এবং আমরা চাই তিনি মামলা ফেস করুন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, বরং তাকে ফিরিয়ে দিতে ভারত সরকারকে অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, ভারতের পশ্চিমবঙ্গে নাগরিকত্ব আইন চালু করা তাদের অভ্যন্তরীণ বিষয়, তবে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক রয়েছে বিজেপি। আওয়ামী লীগ তার কার্যক্রম চালিয়ে যাবে। ফাঁসির দণ্ড মাথায় নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি দেশে ফিরবেন, এমন আলোচনা রাজনৈতিক মহলে। সম্প্রতি ভারতের হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান তিনি শিগগিরই দেশে ফিরবেন, চালিয়ে যাবেন আইনি লড়াই। বিষয়টি সরকার কিভাবে দেখছে, এমন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা তো তাকে ফেরত চাই, আইনিভাবে চাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অনুরোধ করেছি, এক্সট্রাডিশন চুক্তি অনুসারে অনুরোধ করেছি, আমরা শেখ হাসিনাকে ফেরত চাই এবং আমরা চাই তিনি মামলা ফেস করুন। তো এখন যদি কেবল আসতে চাই, আমরা তো তাকে চাচ্ছি ফেরত। দলীয় নেতাকর্মীদের সাথে শেখ হাসিনার অনলাইন মিটিংয়ের বক্তব্য কিংবা আন্তর্জাতিক মিডিয়ায় দেওয়া বক্তব্য বাংলাদেশের অনেক গণমাধ্যমে প্রচারিত হচ্ছে। তার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাইব্যুনাল। দেশের গণমাধ্যমকে আদালতের আদেশ অনুসরণের পরামর্শ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরকম বিধিনিষেধ আছে বলে আমার জানা নেই। এখন যদি কোনো গণমাধ্যম কোনো বক্তব্য প্রচার করে থাকে, আদালতের যদি কোনো নিষেধাজ্ঞা না থাকে সেই ব্যক্তির বক্তব্য প্রচারের, সেক্ষেত্রে পারে। কারণ আদালতের নিষেধাজ্ঞা আছে কিনা আমি সে জানি আছে। আদালতের নিষেধাজ্ঞা থাকলে সেটা গণমাধ্যমের ফলো করা উচিত। ভারতীয়দের দরজা দেখিয়ে দাও, ঘুষপেটিয়া হটাও। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে নাগরিকত্ব আইন বা সিএএ বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলাদেশের অনুপ্রবেশকারীদের পাঠিয়ে দেওয়ার কথাও বলেন তিনি। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না বাংলাদেশ। এগুলো ভারতের অভ্যন্তরীণ ব্যাপার, তাদের সিটিজেন নিয়ে তারা কি করবে, কিভাবে সিটিজেনশিপ নির্ধারণ করবে। কারণ পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে
তাদের প্রতি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বা তাদের নীতি অনুযায়ী তারা কি বলবে সেটা তাদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। এখানে আমাদের কোনো বক্তব্য থাকার তো কথা না। তবে সীমান্তে বিজিবি সতর্ক অবস্থায় আছে বলেও জানান তিনি। আমাদের সীমান্তে আমাদের বিজিবি মোতায়েন আছে, আমরা অবৈধ অনুপ্রবেশ আমরা ঠেকানোর জন্য আমরা সতর্ক অবস্থায় আছি। মার্কিন যুক্তরাষ্ট্র মানে তাদের ডিপ স্টেট এবং ইউরোপের বেশ কিছু ইয়ে থেকে আওয়ামী লীগকে একটা এই নির্বাচনের আগে থেকে একটা প্রস্তাব করা হচ্ছিল, যখন আওয়ামী লীগ মানে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এবং তাদেরকে নির্বাচনে অংশ নিতে সুযোগ দেওয়ার কথা বলছিল, তখন এরকম একটা বিষয় তাদেরকে বলা হয়েছিল যে শেখ হাসিনা পদ থেকে সরে যাবেন, শেখ পরিবারের কেউ নেতৃত্বে থাকবে না, এমনকি একজন নেতার নামও বলে দেওয়া হয় যে অমুক ব্যক্তি তিনি সভাপতি হবেন দলের, এই ধরনের কথাবার্তা। আমার ধারণা এইরকম একটা পরিস্থিতি থেকে জয় সেই কথাটি বলেছিলেন বলে আমার মনে হয়। কিন্তু আমি সেখানে একটা প্রশ্ন রেখেছিলাম যে জয় এই কথাটা তার মায়ের সঙ্গে আলোচনা করে করেছেন কিনা এবং তার মায়ের এই কথাতে সায় আছে কিনা, এটা নিয়ে আমার সংশয় আছে। শেখ হাসিনা আমাকে যে জবাবটা দিয়েছেন আমার ধারণা এটা আমেরিকা বা ইউরোপের যারা এটা চাইছেন যে আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তন করে রিফাইন্ড আওয়ামী লীগ তারা তৈরি করে দেবেন, এটা তাদেরকে উনি একটা জবাব দিয়েছেন। ব্যক্তি এখানে বিরাট রোল প্লে করে। এখানে ব্যক্তি আমার মনে হয়েছে যে বাংলাদেশের রাজনীতিটা চর্চা করে যে সেটা শেখ হাসিনা। তিনি নিজে একটা সেতু বন্ধন করেছেন, একটা যোগাযোগ তৈরি করেছেন দলের সর্বস্তরে। উনি তো এখন ওয়ার্ড স্তরেও বৈঠক করেছেন, মানে এখন উনি যে বৈঠকগুলো করছেন বা বিভিন্ন গ্রুপে হোয়াটসঅ্যাপ, সিগন্যাল, টেলিগ্রাম গ্রুপে সেগুলো ওয়ার্ড এবং উপজেলা স্তরের বৈঠকগুলি করছেন। তো ফলে একটা তো যোগাযোগ উনি তৈরি করেছেন। ফলে উনি মনে করছেন যে উনি যখন সত্যি সত্যি একটা কোনো দিন ইয়ে করবেন এবং একটা কোনো সিদ্ধান্ত করবেন, তখন বাংলাদেশে একটা পরিস্থিতির জাগরণ হবে। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে কেন উনি এই সিদ্ধান্তটি দিলেন, তার কারণ আইনত তো অনেকগুলি বাধা আছে। আর যেটা আমি বলছিলাম যে এই তুলনাটা তো হবে যে তারেক রহমান মোহাম্মদ ইউনূসের সরকারের কে সমর্থন দেওয়ার সূত্রে তিনি তার সব মামলা থেকে নিজেকে নিষ্কৃতি করেছেন। বিএনপির অন্য নেতারা তারা তাদের গুরুতর জামাতের নেতারা ফাঁসির আসামি, তারা নির্দোষ তকমা নিয়ে এসছেন। এটা সবই তো অন্তর্বর্তী সরকারের দিয়ে। সেখানে শেখ হাসিনা ফাঁসির সাজা মাথায় নিয়ে দেশে যাচ্ছেন। আমার মনে হয় ইট মিনস এ লট। শেখ হাসিনা সাম্প্রতিক কয়েকটি সাক্ষাৎকারে মাথা উঁচু করে দ্রুত দেশে ফিরব কিংবা খুব শিগগিরই দেশে ফিরতে সকল প্রস্তুতি নেওয়ার জন্য তিনি দলীয় নেতাকর্মীদেরকে আহ্বান জানিয়েছেন, এমন সব খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হতে থাকার পর, বিশেষভাবে শেখ হাসিনা আগস্টের মধ্যেই ট্রাভেল পাসের আবেদন করতে পারেন এমনও খবর বেরিয়ে আসার পর শেখ হাসিনার সাক্ষাৎকারগুলো নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের রাজনীতিতে। এবং কি বদলে গেল যে শেখ হাসিনা এতটা আস্থার সঙ্গে এবং দৃঢ় আত্মবিশ্বাসের সঙ্গে খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন এই ঘোষণা দিচ্ছেন এবং এই নিয়ে তার দলীয় নেতাকর্মীদের প্রস্তুত হতে বলছেন এবং দল প্রস্তুত হয়ে উঠেছে বলেও সাক্ষাৎকারগুলোতে তিনি নিজেও ইঙ্গিত দিচ্ছেন। সেটা কি করে সম্ভব হলো, এই নিয়েও আলোচনা থামছেই না। এই দৃঢ় আত্মবিশ্বাসের কারণ কি এমন সময়ে, এই নিয়ে আলাপ করতে সাম্প্রতিক শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়েছেন ভারতের দ্য ওয়াল পত্রিকার নির্বাহী সম্পাদক অমল সরকার। অমল সরকার আমার সঙ্গে যুক্ত হয়েছেন। অমল সরকার, আপনাকে স্বাগত জানাই। অমল সরকার, কি পাল্টে গেল? মানে আপনি তো এর আগেও শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়েছেন এবং শেখ হাসিনা কিন্তু এর আগে কোনো সাক্ষাৎকারে এতটা দৃঢ় আত্মবিশ্বাসের সঙ্গে তিনি শিগগিরই দেশে ফিরবেন কিংবা আনন্দবাজারকে যে বলেছেন মাথা উঁচু করে দ্রুত দেশে ফিরবেন, কিংবা বাংলাদেশের পত্রিকায় খবর এসেছে তিনি দলীয় ফোরামে বলছেন যে তিনি দ্রুত দেশে ফিরবেন এবং দল যাতে তাকে সেখানে স্বাগত জানানোর প্রস্তুতি গ্রহণ করে। তো এই সব বদলে গেল কি করে? মানে শেখ হাসিনা এই সময়টাকেই এর উপযুক্ত সময় হিসেবে নির্ধারণ করলেন কেন? দেখুন, আমার যেটা মনে হয়েছে প্রথমত হচ্ছে যে 17ই মে উনি ওনার যে প্রত্যাবর্তন দিবস, যেটা 1981, যেটা আওয়ামী লীগ তার দলীয় কর্মসূচি হিসেবে প্রত্যেক বছরই পালন করে, এবছর সেই দলীয় মানে ভার্চুয়াল বৈঠকে তিনি ভাষণটি এই দিয়ে শেষ করেছিলেন যে আমি দেশে ফিরে যাব, আমি বলছি যে আমার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত করুন, আমাকে আমি গিয়ে পৌঁছলে আমাকে কোন জেলে রাখবেন সেটা ঠিক করুন, আমার পাসপোর্ট আমাকে ফিরিয়ে দিন এবং আমাকে যে বিমান পৌঁছে দিয়ে গিয়েছিল সেই বিমান পাঠান, আমি ফিরে যাব। এখন এটা হচ্ছে যে উনি এখানে একটা মেসেজ হচ্ছে যে উনি আসেননি, ওনাকে এখানে পৌঁছে দিয়ে যাওয়া হয়েছিল। ফলে উনি তারেক রহমানের সরকারকে বলছেন যে এখন একটি বিমান পাঠিয়ে আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হোক, কারণ একটি বিমান তো আমাকে এখানে পৌঁছে দিয়ে গেছে। ফলে ওনাকে পলাতক আসামি বলা যাবে না। এবার ওনার বিচার হয়েছে, ফলে উনি বিচার ফেস করবেন।
এইটা উনি কেন বলেছেন, দু তিনটি কারণ আছে বলে আমার মনে হয়। দেখুন, বাংলাদেশের রাজনীতিতে প্রত্যাবর্তন ব্যাপারটা যেমন দায়মুক্তি একটা খুব আলোচিত শব্দ, প্রত্যাবর্তন একটি আলোচিত শব্দ, শেখ হাসিনার ক্ষেত্রে প্রাণনাশও একটি আলোচিত শব্দ। উনি নিজেই বলেন যে ওনার 19 বার প্রাণনাশের চেষ্টা হয়েছে। ওনার জীবনে ইতিমধ্যে দুটি প্রত্যাবর্তন হয়েছে, 81 সালটা তো আমরা জানি, এবং এই সাক্ষাৎকারে উনি 3টি প্রত্যাবর্তনের প্রেক্ষাপট এবং উদ্দেশ্য ব্যাখ্যা করেছেন। দ্বিতীয়টি আমরা জানি 2007-এ যখন সমস্ত এয়ারলাইন্সকে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার বলেছিল যে শেখ হাসিনাকে যেন বিমানে উঠতে না দেওয়া হয়, তখন গণ আন্দোলনের চাপে ফাইনালি কিন্তু সিদ্ধান্তটা মানে প্রত্যাহার করা হয়। উনি ফিরে আসেন, উনি ফিরেছিলেন সেবার 7ই মে, আর জুলাই মাসে ওনাকে কারাগারে পাঠানো হয়, 11 মাস জেলে ছিলেন। তারপরে 2008-এ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় ফেরে এবং ওই 2009-এর জানুয়ারির গোড়ায় সরকার হয়। তো এবারে উনি যে দুটো জিনিস আছে এখানে, সেটা হচ্ছে প্রত্যাবর্তন তারেক রহমানেরও রয়েছে। তিনি 17 বছর রাজনৈতিক নির্বাসনে ছিলেন, কিন্তু তিনি দেশে ফিরলেন কোনো সাজা মাথায় নিয়ে নয়। তিনি কোনো আদালতে গেলেন না, তিনি কোনো কোথাও তাকে সওয়াল করতে হলো না। বাংলাদেশের আদালতে কিন্তু ভার্চুয়ালি মানে সওয়াল করা যায়। তার আইনজীবীরা কি সওয়াল করলো, সেখানে আসামিকে উপস্থিত করা যদি আদালত চাইতো করতেই পারতো, কিন্তু ইউনূস সরকার সেই চাপটি তারেক রহমানের উপর এই প্রিকন্ডিশন রাখেনি যে আপনাকে লন্ডন থেকে হলেও আপনাকে সংযুক্ত হতে হবে। ওনার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের মামলা ছিল। উনি আরো যা মামলা, দুর্নীতির মামলা, এগুলি সত্যি কি মিথ্যে এই বিতর্কে আমি যাচ্ছি না, মামলা ছিল। এখন সেই মামলাগুলো প্রত্যাহার হওয়ার পরে উনি পূর্ণ নিরাপত্তা নিয়ে দেশে ফিরেছেন। শেখ হাসিনা বার্তা দিচ্ছেন যে আমি সাজা মাথায় নিয়ে যাব, আমি বাংলাদেশের ভূমিতে দাঁড়িয়ে বিচার ফেস করব। এইটা পলিটিক্সে এগুলির অত্যন্ত গুরুত্ব আছে, এগুলোকে বলে সাহসী সিদ্ধান্ত। জুলাই আন্দোলনে 1400 জনের মৃত্যুর তথ্য প্রত্যাহার, জাতিসংঘে শেখ হাসিনার চিঠি। জুলাই গণ অভ্যুত্থানে প্রায় 1400 জন মানুষ নিহত হয়েছেন বলে জাতিসংঘে মানবাধিকার বিষয়ে হাই কমিশনার কার্যালয়ে OIHR এর তথ্য প্রকাশ করেছিলেন। তাকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং অত্যন্ত ভুল বলে দাবি করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নিহতের সংখ্যা নিয়ে তীব্র আপত্তি জানিয়ে এবং বিভ্রান্তিকর এই তথ্যটি জনসম্মুখে প্রত্যাহার করা জোর দাবি জানিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন শেখ হাসিনার আন্তর্জাতিক আইনি উপদেষ্টা। এনডিটিভি ও অন্যান্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বরাতে প্রতিবেদনে জানানো হয়, গত 28 মে লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বার্সের প্রখ্যাত আইনি পরামর্শক স্টিভেন পাউলেস কেসি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এই চিঠিটি পাঠিয়েছেন। চিঠিতে 2015 সালে ফেব্রুয়ারি মাসে জাতিসংঘের OHCHR কর্তৃক প্রকাশিত বাংলাদেশ 2024 সালে জুলাই ও আগস্টের বিক্ষোভ সংক্রান্ত মানবাধিকার লঙ্ঘন ও অপব্যবহার শীর্ষক ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদন মূল নিহতের সংখ্যাকে সরাসরি চ্যালেঞ্জ করা হয়েছে। চিঠিতে শেখ হাসিনা আইনি উপদেষ্টা স্টিভেন পাউলেস উল্লেখ করেছেন, এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের নিজস্ব সরকারি নথির উপর ভিত্তি করে এটি স্পষ্ট হয়েছে যে ওই সময় 1400 জন বিক্ষোভকারী নিহত হওয়ার যে দাবি জাতিসংঘ করেছে তা অত্যন্ত ভুল ছিল। শেখ হাসিনা সরকারের সহিংসভাবে উৎখাত করার বিষয়টিকে বৈধতা দিতেই মূলত এই ধরনের মিথ্যা ও উস্কানিমূলক তথ্য ছড়ানো হয়েছিল। শেখ হাসিনা বলছে শুধু আমি খুব শীঘ্রই আসতেছি, তোমরা প্রস্তুতি নাও। এর আগে গোপালগঞ্জবাসী প্রস্তুত। গোপালগঞ্জবাসী, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, তিনি জননেত্রী শেখ হাসিনাকে এখন পর্যন্ত সহি সালামতে সুস্থভাবে দুনিয়ার বুকে বাঁচিয়ে রেখেছেন। এই শুকরিয়াটা দেশের কোটি কোটি জনগণ করলেও ওই শয়তানগুলো তারা ব্যাপক ভীতস্ত এবং হতাশাগ্রস্তের মধ্যে আছে। জাতীয়তাবাদী পুলিশ দলের গুপ্ত এই সভাপতি ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক তার আওতাধীন সকল থানায় আনঅফিসিয়ালি একটা নির্দেশনা দিয়েছেন, আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা কারাগারে খুনের মামলায় বন্দী রয়েছেন তারা যদি জামিন পায় তাহলে যেন পরবর্তী সময় আবারও তাদের শোন অ্যারেস্টে দেখানো হয়। চট্টগ্রামের বাকলিয়া থানার ওসির নেতৃত্বে এই মিছিলের কথাগুলো একটু ভালো করে শুনেন।
চট্টগ্রামের ছাত্রলীগের 3 জন কর্মীকে গ্রেপ্তার করে তাদের হ্যান্ডকাপ পরিয়ে সামনে বসে রেখে এই ওসি মিছিলের স্লোগান দিচ্ছে, পুলিশ জনতা ভাই ভাই, ছাত্রলীগের ঠাঁই নাই। বাকলিয়া থানার এই ওসি ভুলে গেছে বাংলাদেশ ছাত্রলীগের জন্ম দেয় নাই, ছাত্রলীগ এই বাংলাদেশকে জন্ম দিয়েছে বলেই ওই আজকে ওসি হয়েছে। এই ওসি তিনি থেকে মনে করতেছে এই থানায় তার নিয়ন্ত্রণাধীন যতগুলো অফিসার আছে সে পুলিশের কেউ না, সে একটা সন্ত্রাসী এবং সেই সন্ত্রাসীদের লিডার এই ওসি, সে এইভাবেই নিজেকে মনে করতেছে। প্রিয় দেশবাসী, ঢাকা রেঞ্জে নিয়োজিত এই ডিআইজি রেজা সাহেব যেভাবে প্রধানমন্ত্রীর সামনে পুলিশের ইউনিফর্ম পরা অবস্থায় বক্তব্য দিলেন, আমি জাতীয়তাবাদী রাজনীতির একজন কট্টর নেতা বা একজন অনেক বড় ধরনের সমর্থক, এই বক্তব্য যদি আওয়ামী লীগ সরকারের সময় কোন প্রতিমন্ত্রীর সামনে কোনো ওসি সাহেব দিতেন, তাহলে আর যাই হোক না কেন বিএনপির মধ্যে থাকা সখা রাজাকারের বাচ্চা মির্জা ফখরুল একেবারে মিডিয়ার রফা দফা করে ফেলতো। কিন্তু তার এই ডিআইজির বক্তব্যের পরে কিন্তু ওই যে বিসি সারা রুহুল কবির রিজভী আর সখা রাজাকারের বাচ্চার মুখে কুলু পেটেছে। সরকারি চাকরির বিধি অনুযায়ী এই ডিআইজির চাকরি থাকার কথা না, তাকে শোকজ করে জবাব চেয়ে তাকে চাকরিচ্যুত করার কথা ছিল, কিন্তু না, তারা সেটা করে নাই। আমি স্মার্ট পর্যায়ে থাকা সকল এসআই কনস্টেবল ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা জানেন গত 2টা বছর ধইরা শুধু ডেভিল ইনুসের বিরুদ্ধে আমরা তীব্রতর প্রতিবাদ করছি না। বর্তমানে এই সরকারের প্রতি আমাদের একটা আশা ছিল যে ডেভিল ইনুসের বিদায়ের পরে আর যাই হোক না কেন জুলাই আগস্টে জঙ্গি হামলার মাধ্যমে সারা দেশে 3,500-এর অধিক পুলিশকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তার একটা বিচার বা একটা সুরাহা হবে। কিন্তু আপনারা দেখেছেন পুলিশ হত্যার বিচারের বিষয়টি যাতে বন্ধ থাকে সেই ইন্ডিমিনিটি, অবৈধ ইন্ডিমিনিটিকে আইনে পরিণত করেছে। পুলিশ হত্যার বিচার এই সরকারের আমলে আর হচ্ছে না, এটা নিশ্চিত। আপনারা মাথায় রাখবেন, ওই জুলাই আগস্টের ওই দিনে ওই সময়টাতে কিন্তু কোনো ওসি মারা যায় নাই, ওসির উপরে লেভেলের কোনো অফিসার মারা যায় নাই, কনস্টেবল মারা গেছে, এসআই মারা গেছে, এসআই মারা গেছে। এই যে আপনাদের ঢাকা রেঞ্জের এই ডিআইজি বলেন, ওই যে চট্টগ্রাম বাকলিয়া থানার এই ওসি বলেন, এরা কিন্তু আজ পর্যন্ত পুলিশ হত্যার বিচারের বিষয় নিয়ে ন্যূনতম কোনো কথা বলে নাই, এই ধরনের কোনো প্রতিবাদও তার পক্ষ থেকে করে নাই। কেন করে নাই? কারণ পুলিশ হত্যার সেই মেটিকুলাস ডিজাইনের সাথে এরাও সংশ্লিষ্ট রয়েছে, এদের হাতে পুলিশের রক্ত লেগে আছে। আপনি আপনার সামনে থাকা যে অফিসারকে স্যালুট দিতেছেন, সেই অফিসার যদি পুলিশ হত্যার বিচারের বিষয় নিয়ে কথা না বলে, তাহলে ধরে নেবেন সেও পুলিশ হত্যার সাথে জড়িত, সে আপনার ভাইকে হত্যা করেছে, আপনার সহকর্মীকে হত্যা করেছে। সুতরাং তার বিষয়ে আপনাদের মনে মনে হইলেও অন্তত পক্ষে জিরো টলারেন্স নীতি রাখা প্রয়োজন বলে আমি মনে করছি। আওয়ামী লীগের জন্ম হয়েছে একটা দেশ সৃষ্টির করতে হবে সেই ব্রত নিয়ে, তার প্রতিজ্ঞা নিয়ে। সুতরাং আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে কখনো তার প্রয়োজনে রাজনীতি করে নাই, দেশের জনগণের সার্বভৌমত্বের জন্যই আওয়ামী লীগ রাজনীতি করেছে। আজকে ছাত্রলীগের যে মিছিল দেখেন, আওয়ামী লীগের যে মিছিল দেখেন, এটা আওয়ামী লীগের প্রয়োজনে না, দেশের জন্য, দেশের মানুষের জন্য, পুলিশ হত্যার বিচারের বিষয় নিশ্চিত করার জন্য। তাই মাঠ পর্যায়ে পুলিশ অফিসার ভাইদের আমার অনুরোধ করে বলবো, এসআই কনস্টেবল এসআই ভাইদের অনুরোধ করে বলবো, আপনারা সহাবস্থানে নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলুন। অতি উৎসাহী পুলিশ অফিসারদের হুঁশিয়ার করে বলতে চাই, এনাফ ইজ দ্য এনাফ, অনেক করে ফেলেছেন। গত 2 বছরে আপনাদের নির্মমতাও আমাদের নলেজে আছে। ওই যাত্রাবাড়িতে 5 আগস্ট নিজের চোখের সামনে দেখেছি কিভাবে নির্মমভাবে পুলিশে হত্যা করা হচ্ছে, সেই দিনের কথা এখন পর্যন্ত ভুলে নাই। আজকে উঠি যখন তখন পুলিশ হত্যার বিচারের বিষয় নিশ্চিত না করা পর্যন্ত এই কণ্ঠ কেউ থামাইতে পারবে না, এই প্রতিবাদ অব্যাহত থাকবে। তাই মাঠ পর্যায়ে থাকা পুলিশ সদস্য ভাইদের বিনয়ের সাথে অনুরোধ করবো, আপনার অফিসার যদি আপনাকে বেআইনিভাবে নির্দেশনা দেয়, যদি আপনি সেই নির্দেশনা না মানার কারণে চাকরি চলেও যায়, ছেড়ে দিন না, ওই চাকরির মুখে আপনার চাকরি পরবর্তী সময় ফিরিয়ে দেবেন। যদি ভাগ্যে থাকে অবশ্যই ফিরে পাবেন, কিন্তু দেশের কল্যাণে, দেশের মানুষের কল্যাণে, সার্বভৌমত্বের কল্যাণে যে শপথ আপনি পাঠ করেছেন, ওই পবিত্র ইউনিফর্ম গায়ে দেওয়ার আগে সেই শপথ অক্ষরে অক্ষরে পালন করুন। আপনার পাশে কেউ না থাকলেও স্বয়ং আল্লাহ থাকবেন। মহান রব্বুল আলামিনের কাছে হাজার কোটি শুকরিয়া, শেখের বেটিকে এখন পর্যন্ত সুস্থভাবে বাঁচিয়ে রেখেছেন। ফিরে আসছে খুব শীঘ্রই এই সকল অতি উৎসাহী পুলিশ গঙ্গেরা যা কিছু আমার ভাইদের সাথে আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাসী কায়দায় করেছেন। খোদার কসম, পৃথিবীর যে প্রান্তেই লুকিয়ে থাকুন না কেন, 1000 গজ মাটির নিচে লুকিয়ে থাকলেও রাজাকারের বাচ্চার সর্বশেষ শাবকদের যেভাবে চিরুনি অভিযানের মাধ্যমে খুঁজে বের করা হবে, ঠিক তদ্রুপভাবে আপনাদেরকে খুঁজে বের করা হবে। তাই সম্মানের সাথে হুঁশিয়ার করে বলে দিচ্ছি, আইন বহির্ভূত কাজ কইরেন না। আইনের ঊর্ধ্বে আমি, আপনি, আমরা কেউই না। আইনের ভিতরে রাইখাই, আইনের মধ্য থেকেই নিজের ডিউটি পালন করে যান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। শেখ হাসিনা 1 কোটি নেতাকর্মীকে নিয়ে ভারতের ট্রাভেল পাসের আবেদন করেছে, অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশে 1 কোটি নেতাকর্মীকে নিয়ে আসতেছে, যে কোনো দিন বাংলাদেশে এসে উপস্থিত হবেন। শুধু শেখ হাসিনাই না, আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা বিভিন্ন দেশে পালিয়ে গিয়েছিল তারাও ট্রাভেল পাসের আবেদন করেছে, টিকিট কেটে রেডি হচ্ছে, বাংলাদেশে চলে আসবে শুধু শেখ হাসিনার অনুমতির অপেক্ষা। অর্থাৎ শেখ হাসিনা যখন বলবে যে আজকে বাংলাদেশে যাব অথবা কালকে বাংলাদেশে যাব, ঠিক সারা পৃথিবীর যে যে দেশে আছে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা বাংলাদেশে রওনা দিবে বা চলে আসবে। এখন শেখ হাসিনা যদি বাংলাদেশে চলে আসে তাহলে কি হতে পারে?
মানে আওয়ামী লীগ কি ধারণা করতেছে, এনসিপি কি ধারণা করতেছে, জামাত বিএনপি এরা কি ধারণা করতেছে, আমি এদের ধারণাগুলো আগে বলি, তারপরে কি ঘটনা ঘটবে বা শেখ হাসিনা কখন আসবে, কবে আসবে, সে বিষয়টা আপনাদেরকে আমি বলছি। আপনারা পত্রিকায় নিউজ দেখেছেন, বিবিসিতে একটা নিউজ দেখতেছেন আমার পাশে, সেখানে বিবিসিতে বলা হয়েছে যে দেশে গিয়ে শেখ হাসিনা তিনি মানে আইনের মুখোমুখি হবেন, বিচারের মুখোমুখি হবেন। এছাড়াও এই যে দেখেন আরেকটা পত্রিকায়, সেখানে বলা হয়েছে যে শেখ হাসিনা বাংলাদেশে যে কোনো সময় আসতে পারে এবং তিনি বিচারের মুখোমুখি হবেন। অর্থাৎ পত্র পত্রিকার ইঙ্গিত, আওয়ামী লীগের ফেসবুক পেজ বা আওয়ামী লীগের নেতাকর্মীদের যে পোস্ট, সেগুলো বিশ্লেষণ করলে শেখ হাসিনা বাংলাদেশে যে কোনো দিন আসতে পারে বলে কিন্তু অনুমান করা যাচ্ছে। এখন শেখ হাসিনা সম্পর্কে আওয়ামী লীগের ধারণা, এনসিপি, জামাত, বিএনপি এদের কি ধারণা, সেই ধারণাগুলো আগে বলি। আওয়ামী লীগের ধারণা শেখ হাসিনা দুই দিক দিয়ে আসতে পারে। এক, বাংলাদেশ এয়ারপোর্ট দিয়ে, আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর অথবা বাংলাদেশের সিলেট বিমানবন্দর, যে কোনো বিমানবন্দর দিয়ে কিন্তু শেখ হাসিনা আসতে পারে, অথবা শেখ হাসিনা আসবে কোন দিক দিয়ে, সীমান্ত পাড়ি দিয়ে। তো বিমান দিয়ে যদি আসে, অর্থাৎ এয়ারপোর্ট দিয়ে যদি আসে, তাহলে এটা কিন্তু জানাজানি হয়ে যাবে। যখন জানাজানি হয়ে যাবে তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা তো আসবেই, একই সাথে বাংলাদেশের 70% জনগণ শেখ হাসিনাকে সংবর্ধনা দিতে বা আওয়ামী লীগকে সাপোর্ট করে শেখ হাসিনাকে গ্রহণ করার জন্য এয়ারপোর্টে যাবে, 70% লোকজন যাবে। আবার যদি ধরেন আপনার বিমান দিয়ে এই সীমান্ত দিয়ে আসলো, তখন তো আর খুব একটা জানাজানি হবে না, তখন আওয়ামী লীগের নেতাকর্মীদের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীরা আর কয়েক কোটি লোকজন শেখ হাসিনাকে গিয়ে সীমান্ত থেকে নিয়ে আসবে, নিয়ে এসে শেখ হাসিনা কোন জায়গায় থাকবে সেখানে বসাবে, এমনকি যমুনায় গিয়ে যমুনায় ঘেরাও করে তারেক রহমানের পতন ঘটিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়ে সেখানে প্রতিদিন শেখ হাসিনার পাশে বাংলাদেশের জনগণ বা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা 1 কোটির উপরে থাকবে সবসময়, শেখ হাসিনার আশেপাশে 1 কোটির উপরে আওয়ামী লীগের নেতাকর্মীরা সবসময় থাকবে। মানে এটা হচ্ছে আওয়ামী লীগের ধারণা। এনসিপির ধারণা কি? এনসিপির ধারণা হচ্ছে জুলাই আগস্টে তারা যে ডাক দিয়েছিলেন আন্দোলনের, সে আন্দোলনের ডাকে সাধারণ জনগণ তাদের পাশে যেভাবে এসে দাঁড়িয়েছে, ঠিক শেখ হাসিনাও কখনো যদি বাংলাদেশে ফিরে আসতে চায়, তখন এনসিপির নেতাকর্মীরা যখন ডাক দিবে, তখন এই বাংলাদেশের জনগণ ঠিক ওইভাবেই তাদের পাশে এসে দাঁড়াবে এবং পাশে এসে দাঁড়িয়ে শেখ হাসিনার বিচার জনগণ নিজের হাতে করবে, একদম নিজের হাতে করবে। শেখ হাসিনাকে এমনকি আর কখনো খুঁজেও পাওয়া না যেতে পারে। যেমন ধরেন যে একটা হরিণ এবং 10টা বাঘ যদি এক জায়গায় থাকে, যে ঘটনা ঘটে, ঠিক শেখ হাসিনাও যদি বাংলাদেশে আসতে চায়, এনসিপির নেতাকর্মীরা যদি সাধারণ জনগণকে ডাক দেয়, ঠিক সেই ধরনের ঘটনা ঘটবে বলে এনসিপি মনে করতেছে। জামাতের মনে করাটা প্রায় একই ধরনের, যে বাংলাদেশের জনগণ তারা হচ্ছে এই শেখ হাসিনার বিচার নিজ হাতে করবে, শেখ হাসিনা যখন বাংলাদেশে আসবে তার বিচার নিজ হাতে করবে। এখন বিএনপি কি মনে করছে? বিএনপি মনে করতেছে, বিএনপির এক নেত্রীর কথা শুনলাম, তিনি বলছেন যে শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক, তিনি বাংলাদেশে আসতেই পারেন। একজন অপরাধী যেভাবে আইনের সহযোগিতা পেয়ে থাকেন, নাগরিক হিসেবে যেভাবে আইনের সহযোগিতা পেয়ে থাকেন, সেভাবে শেখ হাসিনাও পাবে। আইনের উপর ভিত্তি করে শেখ হাসিনার বিচার কার্য পরিচালনা হবে। যদি শেখ হাসিনা দোষী হয়ে থাকে তাহলে তার বিচার হবে, যদি দোষী না হয়ে থাকে তাহলে তার বিচার আইন সেটা দেখবে। এটা হচ্ছে বিএনপি নেত্রীর যেই ভাষণ, সে ভাষণ অনুযায়ী বললাম। এবং বিএনপির অনেক নেতাকর্মী বা এমপি মন্ত্রী তাদের বক্তব্য অনুযায়ী মোটামুটি এমনটাই বোঝায় যে শেখ হাসিনা বাংলাদেশে আসলে তাকে জেলখানায় প্রেরণ করা হবে এবং এই গণহত্যা থেকে শুরু করে শেখ হাসিনার বিরুদ্ধে যতগুলো অপরাধের কথা শোনা যাচ্ছে, সেই অপরাধ অনুযায়ী তার বিচার হবে। তার মানে শেখ হাসিনা কারাগারে থাকবে, আর আওয়ামী লীগের যেগুলো লোকজন আছে সেগুলো হচ্ছে আঙ্গুল চুষবে আর বিএনপিকে শান্তিমতো দেশ চালাতে দিবে। মানে এটাই হচ্ছে বিএনপির ধারণা। এখন আমি আমার ধারণা বলি কি ঘটনা ঘটতে পারে। এতক্ষণ তো সবার ধারণা বললাম, তো এর আগে আপনাদের একটা প্রশ্ন করি, আসলে কাদের ধারণা ঠিক হতে পারে, আওয়ামী লীগের, এনসিপির নাকি জামাতের? অর্থাৎ জামাত এনসিপি তো একই প্রায়। আওয়ামী লীগের ধারণা ঠিক হতে পারে নাকি জামাত এনসিপির ধারণা ঠিক হতে পারে নাকি বিএনপির ধারণা ঠিক হবে? মানে আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মতামত জানাবেন। এখন আমি আমার ধারণা বলি, শেখ হাসিনা ইন্ডিয়াতে আছে, আওয়ামী লীগকে মাঝে মাঝে স্বপ্ন দেখাচ্ছে যে আমি এই চট করে ঢুকে যাব। চট করে ঢোকার কথা বলে প্রায় 2 বছর পার হয়ে গেছে, এরপরে বিচারের মুখোমুখি হবে এই কথা বলেছে, এটা আরো 2 বছর চলে যাক, তারপরে যদি অন্য কোনো চিন্তা ভাবনা থাকে সেটা তিনি করবেন। আসলে এই শেষ বয়সে শেখ হাসিনা বাংলাদেশে আসবে।